আমাদের রাজ্য শুধু নয়, এটা সারা দেশে একটা চর্চিত বিষয় এবং শিক্ষক মহলে একটা আলোড়ন ফেলে দিয়েছে। এরকম একটা বিষয় নিয়ে আজকে আলোচনা করব বলে বলেছিলাম। আপনারা সবাই জানেন যে কিছুদিন আগে জাস্টিস দীপঙ্কর দত্ত তার যে ডিভিশন বেঞ্চ সুপ্রিম কোর্টে তার একটা রায় দিয়েছে এবং সেই রায়ে বলেছে যে আমাদের সারা দেশে প্রাথমিক স্কুলের যারা শিক্ষক আছেন এবং আপার প্রাইমারি লেভেল পর্যন্ত যারা শিক্ষকতা করেন তাদের প্রত্যেককে বিএড করতে হবে। শুধুমাত্র ছাড় দিয়েছে কাদেরকে, যাদের চাকরি হচ্ছে মাত্র 5 বছরের কম, যাদের চাকরি আছে তাদেরকে ছাড় দেওয়া হয়েছে। তো বিষয়টা বুঝতেই পারছেন যে এই রায়ের ফলে সারা দেশে একটা আলোড়ন পড়ে গেছে। শিক্ষক শিক্ষিকাদের মধ্যে একটা আতঙ্ক তৈরি হয়ে গেছে যে তাহলে সবাইকে কি আমাদেরকে টেট পাস করতে হবে। এই প্রশ্নটা নিয়ে কিন্তু সারা দেশে বিতর্ক চলছে, বিতর্কের ঝড় চলছে। তবে এটা নিয়ে বলার আগে আমি একটু প্রেক্ষাপটটা বলে নেব। আশা করি যারা এখনও পর্যন্ত আসতে পারেননি, কয়েকজনই এসছেন এখন। আজকে ভারত পাকিস্তানের ম্যাচও আছে, আমরা জানি, খুব গুরুত্বপূর্ণ ম্যাচ। অনেকে ওটা নিয়ে ব্যস্ত থাকবেন। যাই হোক, আজকে একটু অবসর পেলাম এবং অনেকদিন ধরে এটা করব বলে ভাবছিলাম ফেসবুক লাইভটা, কিন্তু হচ্ছিল না আর কি। কিছু ইনফরমেশন আমার দরকার ছিল, সেই ইনফরমেশনগুলো নেওয়ার পরেই আজকে করছি। আপনারা সবাই জানেন যে এই RT অ্যাক্ট বা রাইট টু এডুকেশন অ্যাক্টকে নিয়ে একটা মামলা হয়েছিল এবং সেই মামলাটা করেছিল মহারাষ্ট্রের একটি মাইনরিটি ইনস্টিটিউশন, তার নাম হচ্ছে প্রমতি এডুকেশনাল অ্যান্ড কালচারাল ট্রাস্ট। আমি আরেকবার বলছি, প্রমতি এডুকেশনাল অ্যান্ড কালচারাল ট্রাস্ট। এর আন্ডারে একটা স্কুল আছে, সেই স্কুলটা এবং এই ট্রাস্ট, এটা মহারাষ্ট্রে অবস্থিত। তারা একটা মামলা করেছিল। সেই মামলাটা মূলত হয়েছিল এর আগে, অনেক আগে। কখন না, 2010-এর 1 এপ্রিল যখন ভারত সরকার RT অ্যাক্টটাকে ইমপ্লিমেন্ট করলো অফিসিয়ালি, তারপরেই একটা মামলা হয়েছিল এই প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টে যে এই যে RT অ্যাক্ট, এটা মাইনরিটি ইনস্টিটিউশনের ক্ষেত্রে লাগু হবে কিনা। এবং আপনারা সবাই জানেন যে তৎকালীন সুপ্রিম কোর্টের একটা লার্জার বেঞ্চ কাকে বলে? আমরা জানি সুপ্রিম কোর্টে যা বেঞ্চগুলো আছে সবগুলি হচ্ছে ডিভিশন বেঞ্চ, 2 জন করে বিচারপতি থাকেন। এবার 2 জনের অধিক হয়ে গেলে সেটা 3 জন হতে পারে, 5 জন হতে পারে, 7 জন হতে পারে, সাধারণত বিজোড় সংখ্যায় হয় আর কি। এর একটা লার্জার বেঞ্চে সিদ্ধান্ত হয়েছিল যে আমাদের সংবিধানের যে আর্টিকেল নাম্বার 30/1, সেই আর্টিকেল নাম্বারে যে কথাগুলো বলা আছে এবং সেখানে মাইনরিটি কমিউনিটিকে যে সুযোগ সুবিধা দেওয়া আছে, সেই পার্সপেক্টিভে RT অ্যাক্ট তাদের উপর এনফোর্স করা যায় না, তারা এর বাইরে। এবং 2012 সালে, আপনারা এটা অনেকেই জানেন হয়তো, যে 2012 সালে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া RT অ্যাক্টের সংশোধন এনে এই মাইনরিটি ইনস্টিটিউশনগুলোকে RT অ্যাক্টের বাইরে করে দিয়েছে। যেহেতু ওই আর্টিকেল 30/1 এটা হ্যাম্পার হচ্ছিল বা সেখানে ভায়োলেট করছিল বলে আর কি, কনস্টিটিউশনের যে মেন প্রভিশনটা ছিল যেখানে মাইনরিটিদের জন্য। তো স্বাভাবিকভাবে ওই মামলার জের ধরে এই যে কিছুদিন আগে জাস্টিস দীপঙ্কর দত্ত এবং তার সঙ্গে আরেকজন বিচারপতি, এরা 2 জনে মিলে একটা রায় দিয়েছে। সেটা হচ্ছে কি, যে এসেনশিয়াল কোয়ালিফিকেশান, RT অ্যাক্ট লাগু না হলেও এসেনশিয়াল কোয়ালিফিকেশানটা সবার ক্ষেত্রে প্রযোজ্য হবে কিনা, যেটা মূলত NCT এনফোর্স করে বা NCT যেটা গাইডলাইন দেয় সেই অনুযায়ী, সেটা হবে কিনা সেটা নিয়ে একটা বিচার্য বিষয় ছিল সুপ্রিম কোর্টে। এবং সুপ্রিম কোর্ট কিন্তু পরিষ্কারভাবে বলেছে
যে মাইনরিটিদের ব্যাপারটা যেহেতু লার্জার বেঞ্চের সিদ্ধান্ত হয়েছিল, সেই জন্য তারা এই ডিভিশন বেঞ্চ কিন্তু এই সিদ্ধান্ত নিতে পারে না। সেই জন্য তারা তাদের ইস্যুটাকে প্রধান বিচারপতির কাছে পাঠিয়ে দিয়েছেন। তিনি যদি কোনো বেঞ্চ তৈরি করে, আলাদা বেঞ্চ তৈরি করে সেটাকে শুনানি নেন এবং তার ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেন। এই জায়গাটাতে যেটা আমাদের প্রশ্ন এলো সেটা হচ্ছে কি, নন মাইনরিটি ইনস্টিটিউশন যেগুলো আমাদের, যেগুলো আমরা যে সব ইনস্টিটিউশনে চাকরি করি আর কি, তা সেই ধরনের জায়গাতে সেখানে পরিষ্কার করে বলে দিল যে একেবারে প্রাথমিক থেকে আপার প্রাইমারি পর্যন্ত টেট পাস করতে হবে। টেট পাস করাটা বাধ্যতামূলক। এখন তো আমরা সবাই জানি যে আমাদের রাজ্য শুধু নয়, ভারতবর্ষের সর্বত্রই যেখানে শিক্ষক নিয়োগ হচ্ছে আপার প্রাইমারি পর্যন্ত, সেখানে কিন্তু টেটটা বাধ্যতামূলক করেছে এবং এনসিটিও করেছে 2011 সালে, আমরা সবাই জানি। তাহলে বিতর্কটা কোথায়? বিতর্কটা এই জায়গায় হচ্ছে যে মানে সন্তান জন্মালো না, অথচ তার নাম আগে থেকে ঠিক হয়ে গেল। কিরম ব্যাপারটা না, আমরা জানি যে আরটি একটা লাগু হয়েছে 1 এপ্রিল 2010-এ। তাহলে স্বাভাবিকভাবে প্রশ্ন আসে, এই জায়গাতে একটা কথা বলে নেওয়া ভালো, এই যে এসেনশিয়াল কোয়ালিফিকেশান এবং প্রফেশনাল কোয়ালিফিকেশান, এই ব্যাপারগুলো গাইডলাইন দেওয়ার অধিকারী হচ্ছে এনসিটিই। আরটি একটাই কিন্তু বলা ছিল, ভালো করে জেনে নিতে হবে যে আরটি একটাই কিন্তু বলা ছিল যে আপার প্রাইমারি পর্যন্ত শিক্ষক হতে গেলে আমাদের টেট কোয়ালিফাই করা কিন্তু বাধ্যতামূলক। কিন্তু এখানে যেটা বলা হয়েছে সুপ্রিম কোর্টের রায়ে, যে সমস্ত ওয়ার্কিং টিচারদের যারা চাকরি করছেন তাদেরকে টেট কোয়ালিফাই করতে হবে। শুধুমাত্র তাদেরকে ছাড় দেওয়া হলো যাদের চাকরি 5 বছরের কম আছে। 5 বছর থেকে একদিন যদি কম থাকে, কবে থেকে সেটা কাউন্ট হবে না? যেদিন সুপ্রিম কোর্টের অর্ডারটা দেওয়া হয়েছে, তাহলে তারপর থেকে সেদিন থেকেই কাউন্ট হবে। তাহলে সেই দিন থেকে যদি কারো চাকরি 5 বছরের কম থাকে, যার মধ্যে আমরা পড়ছি বা আমাদের মতো যারা সিনিয়র টিচার আর কি, তাদেরকে কিন্তু ওই কি বলা যায় যে ওটা করতে হবে না, টেট পরীক্ষা দিতে হবে না, পাস করতে হবে না, কোয়ালিফাই করতে হবে না। কিন্তু 5 বছরের ঊর্ধ্বে হলেই, মানে চাকরিটা আছে আর কি, তাদের প্রত্যেকেই কিন্তু এই টেট কোয়ালিফাই করতে হবে, টেট পরীক্ষা দিয়ে পাস করতে হবে, নাহলে চাকরি থাকবে না। সেখানে একটা কন্ডিশন দিয়েছে, তাহলে সেখানে আপনাকে কম্পালসারি রিটায়ারমেন্ট নিতে হবে, আপনার সার্ভিসটা টার্মিনেটেড হয়ে যাবে। কিন্তু সার্ভিস টার্মিনেট হলেও আপনি যেহেতু চাকরি করে এসছেন, সেই চাকরির যে টার্মিনাল বেনিফিট যাকে বলা হয়, মানে আপনার গ্র্যাচুইটি, পিএফ, পেনশন সংক্রান্ত যা কিছু ব্যাপার, সেটা গভর্নমেন্ট মিটিয়ে দেবে। এই নিয়ে কোনো সমস্যা থাকবে না, যেহেতু আপনি এতদিন সার্ভিস করে এসছেন। এখন প্রশ্নটা হচ্ছে কি, অনেকগুলো জটিলতা পাকিয়েছে। দেখুন, প্রথম কথা হচ্ছে 2010 সালের আগে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল, এপ্রিল মাসের আগে, কিন্তু নিয়োগ অনেক পরে হয়েছে, বিশেষ করে প্রাথমিকে। আমার তো মনে আছে যে প্রাথমিকে এই কয়েকদিন আগে পর্যন্ত নিয়োগ হলো। দক্ষিণ 24 পরগনা জেলা, উত্তর 24 পরগনা জেলা, হাওড়া, এই ধরনের বেশ কয়েকটা জেলাতে যারা ওই যে মাতঙ্গিনী হাজরার মূর্তির সামনে বসে আন্দোলন করছিল আর কি, তাদের নিয়োগটা এতদিন পরে হলো, কারণ সেই 2009 সাল থেকে মামলা চলছে। বিজ্ঞপ্তি কিন্তু 2009 সালে দেওয়া হয়েছিল, তাহলে তারা কিন্তু টেট পাস করেনি। টেট পাস না করে তারা এখন চাকরিতে ঢুকেছে। তাহলে প্রশ্নটা আসবে, তারা টেট কোয়ালিফাই করতে হবে কি হবে না? এটা একটা জটিলতা আছে, এটা নিয়ে কিন্তু সুপ্রিম কোর্টের কোনো ক্লিয়ার আইডিয়া নেই। তারা একটা ইন জেনারেল বলে দিয়েছে যে সমস্ত ওয়ার্কিং টিচারকে টেট কোয়ালিফাই করতে হবে, কিন্তু 5 বছরের কম চাকরি থাকলে তাদের করতে হবে না। এই জায়গায় আমি যেটা বলি যে কতজন শিক্ষকের ইন্টারেস্ট হ্যাম্পার হতে পারে বলে আপনারা মনে করছেন? আপনারা অনেকের হয়তো ধারণা নেই, কিন্তু এই সংখ্যাটা 40 থেকে 50 লাখ ছাড়িয়ে যেতে পারে। কারণ এই 5 বছর চাকরিটা বাদ দিলে বাকি যারা ওয়ার্কিং টিচার আছেন তার সংখ্যাটা কিন্তু খুব একটা কম নয়। মানে আপার প্রাইমারি লেভেল পর্যন্ত, আমি সেকেন্ডারি হায়ার সেকেন্ডারিটা পরে আসছে, তো তাহলে 40 লক্ষ থেকে 50 লক্ষ টিচার।
তাদের ভবিষ্যৎটা সুপ্রিম কোর্টের এই নির্দেশের উপর অনেকটা নির্ভর করছে। সেই কারণেই কিন্তু আলোড়ন, সেই কারণেই কিন্তু শিক্ষক শিক্ষিকাদের মধ্যে এতটা আতঙ্কের পরিবেশ তৈরি হয়ে গেছে। আমরা তো শুনলাম বিভিন্ন মাধ্যমে যে অনেকে টেট পরীক্ষা দেবে বলে প্রিপারেশন অলরেডি শুরু করে দিয়েছে। তারা সবাই কিন্তু 2010-এর আগেই নিয়োজিত। আর আমাদের রাজ্যের কথা যদি বলি, আমাদের রাজ্যে কিন্তু 2012 সালের পর থেকে কিন্তু 12 সালে যে এসএলএসটিটা হয়েছিল না, লাস্ট আরএলএসটি যেটাকে বলা হয়, সেখানে কিন্তু টেট হয়েছিল। সেই টেট সার্টিফিকেট আছে তাদের, তো স্বাভাবিকভাবে তাদের চাকরি নিয়ে প্রশ্ন উঠবে না। তাহলে প্রশ্নটা উঠবে কোথা থেকে? তার আগে যারা নিযুক্ত হয়েছিল সেই সংখ্যাটা আমি বললাম না যে প্রাথমিকের ক্ষেত্রে সবচেয়ে বেশি হবে, আপার প্রাইমারি মিলিয়ে 40 লাখ ছাড়িয়ে যাবে সারা দেশে। তাহলে এত লোকের চাকরি কি চলে যাবে? তাদের কি পরীক্ষা দেওয়াটা কি বাধ্যতামূলক? প্রশ্নটা এই জায়গায়। আপনারা সবাই জানেন যে এনসিটি যে এই যে টেটটাকে যে বাধ্যতামূলক করেছে, এটা কবে? এটা 2011 সালে। তাহলে 2011 সালে যদি টেট বাধ্যতামূলক হয়, তার আগে যারা নিযুক্ত হয়েছে তাদেরকে টেট দিতে হবে কেন? প্রশ্নটা এই জায়গায়। কিন্তু সুপ্রিম কোর্ট তো অর্ডার দিয়েছে, দেশের উচ্চতম ন্যায়ালয়, এর উপরে তো আর কেউ অর্ডার দিতে পারে না। তো স্বাভাবিকভাবে তার নির্দেশ কেউ খণ্ডন করতে পারে না। যদি এই নির্দেশটা বলবৎ থাকে তাহলে অনেকের ক্ষেত্রে কিন্তু এটা আশঙ্কার হতে পারে। আমাদের মতো যারা আছেন, যারা মাত্র আর কয়েক বছর, 2 বছর, 2.5 বছর চাকরি আছে, বা 3 বছর, 4.5 বছর বা 5 বছর কেউ হতে একটু বাকি আছে, তাদের কোনো চিন্তা নেই, তারা তো এই চিন্তার বাইরে চলে গেছে, সেটা সুপ্রিম কোর্টের অর্ডারে। কিন্তু বাকিদের কী হবে? এটা নিয়ে একটা বড় প্রশ্ন আছে। টেট পরীক্ষা দিলে সবাই যে কোয়ালিফাই করতে পারবে তার কিন্তু কোনো গ্যারান্টি নেই। তাহলে সেখানে কি করতে হবে? না, একাধিকবার টেট দেওয়ার ব্যবস্থা করতে হবে সরকারকে। সেটা তো পরে আসছে। এখন যেটা আমি আলোচনা করব সেটা হচ্ছে যে এনসিটির ভূমিকা কী হওয়া উচিত এবং সেন্ট্রাল গভর্নমেন্টের ভূমিকাটা কী হওয়া উচিত, তাই না? এইটাই কিন্তু সবচেয়ে বড় বিবেচ্য বিষয় হয়ে চলে এসছে আমাদের কাছে, সামনে দাঁড়িয়ে আছে। প্রথম কথা, আপনারা জানেন যে আরটি অ্যাক্টটা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের। সেন্ট্রাল গভর্নমেন্ট যেহেতু এটা শিক্ষার অধিকার আইন চালু করেছে, সমস্ত রাজ্য সরকার সেগুলোকে মেনে নিতে বাধ্য। এটা আমাদের কনস্টিটিউশনেই আছে। যেহেতু শিক্ষা যুগ্ম তালিকায়, এবার সেন্ট্রাল কোনো নিয়ম করলে সেই নিয়ম মানতে হয়। রাজ্য সরকার যদি তাকে খণ্ডন করে অন্য কোনো নিয়ম তৈরি করতে চান, তাহলে কিন্তু সেন্ট্রালের নিয়মটা বলবৎ থাকবে। এটা হচ্ছে কনস্টিটিউশনেই বলা আছে। তো স্বাভাবিকভাবে আরটি আমাদের রাজ্যে আপনারা জানেন সবাই যে 2010 সালে কিন্তু চালু করেনি, ওটা 2012 সালে চালু করেছিল, এফেক্টিভ হয়েছিল আর কি। তো বিভিন্ন রাজ্যে বিভিন্ন সময় হয়েছে, কিন্তু প্রশ্নটা হচ্ছে এই জায়গায় যে আরটি এটা সেন্ট্রালের অ্যাক্ট, তাই না? তাহলে আমাদেরকে এটা ভাবতে হবে যে সেন্ট্রাল গভর্নমেন্টের একটা বিশাল বড় ভূমিকা আছে এখানে, এনসিটির একটা বড় ভূমিকা আছে। বিভিন্ন মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি, জানি না এর যথার্থতা কতটা আছে বা এর কতটা সত্যতা আছে, কিন্তু এটা জানতে পাচ্ছি আমরা যে এনসিটি নাকি একটা চিঠি কোর্টে জমা করেছে বা এভিডেভিট আকারে জমা করেছে, কিন্তু এর সত্যতা নিয়ে কিন্তু এখনও সন্দেহ আছে। আমি বলছি বারবার করে, আদৌ কিন্তু কেউ সেটা দেখাতে পারছে না কোনো চিঠি, যে কি এভিডেভিট এনসিটি দিয়েছে জমা। কারণ এনসিটি তো মিনিমাম কোয়ালিফিকেশান যে বেঁধে দেওয়ার দায়িত্ব তাদের হাতেই আছে, তারা নিশ্চয়ই কিছু একটা বলা উচিত বলে আমরা মনে করি। এবার আমরা যেটা বলবো যে সুপ্রিম কোর্ট যদি কোনো অর্ডার দেয় যেটা সারা দেশে লাগু হবে বা চালু হবে, তাহলে সেই অর্ডারটাকে সাধারণত সেন্ট্রাল গভর্নমেন্ট সমস্ত স্টেট গভর্নমেন্টগুলোকে কাছে এবং ইউনিয়ন টেরিটরি যেগুলো আছে সেগুলোর কাছে পাঠিয়ে দেয়। আমরা গতকাল পর্যন্ত খবর নিয়েছি যে স্টেট গভর্নমেন্টের কাছে সেই অর্ডারের কোনো কপি আসেনি, বা সেন্ট্রাল গভর্নমেন্টের কাছ থেকে কোনো ডাইরেকশান কিন্তু এখনও আসেনি যে এই অর্ডারটা মেনে নিতে হবে। তো স্বাভাবিকভাবে এই মুহূর্তে আমাদের চিন্তার কোনো কারণ নেই, এই মুহূর্তে আমাদের ভাবনার কোনো কারণ নেই, কিন্তু ভবিষ্যতে ভাবনার কারণ আছে বই কি। কেন আমি বলছি? আমি দুটো কথা বলছি, যে এবার কিন্তু কেন্দ্রীয় সরকারের একটা অ্যাসিড টেস্ট। কেন্দ্রীয় সরকার যে শিক্ষার অধিকার আইন চালু করেছে, সেই শিক্ষার অধিকার আইনটা যদি বলবৎ থাকে,
তাহলে সেই শিক্ষার অধিকার আইনকে ভায়োলেট করে যদি সুপ্রিম কোর্ট কোনো কিছু রায় দেয়, তাহলে সুপ্রিম কোর্টের কাছে অ্যাপিল করার মতো ক্ষমতা, অ্যাপিল করার মতো অধিকার সেন্ট্রাল গভর্নমেন্টেরও আছে, এনসিটিরও আছে। আমরা এই কারণে, আপনারা নিশ্চয়ই দেখেছেন যে 12 তারিখ আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরাই প্রথম সংগঠন, এখনও পর্যন্ত অন্য কোনো সংগঠন অফিসিয়ালি কোনো চিঠি ভারতবর্ষের শিক্ষামন্ত্রী যিনি ধর্মেন্দ্র প্রধান, তাকে চিঠি আমরা দিয়েছি এবং তার কপি শিক্ষা দপ্তরের রাষ্ট্রমন্ত্রী, কেন্দ্রীয় শিক্ষা দপ্তর যেটা বলা হয়, রাষ্ট্রমন্ত্রী সুকান্ত মজুমদার, তাকেও আমরা পাঠিয়েছি। আমরা কি বলেছি তাতে? আমরা মূলত দুটো কথা বলেছি। এক হচ্ছে ইন্টারভেনশন। কেউ কেউ এটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে লিখছেন ইন্টারভেনশন মানে এই অর্থে হস্তক্ষেপ করা, মানেটা কি? আমি সুপ্রিম কোর্টের রায়টাকে খণ্ডন করার কথা বলছি না, আমরা সুপ্রিম কোর্টের রায়টাকে অমান্য করার কথা বলছি না। আমরা বলছি যে সুপ্রিম কোর্টের রায়ের এগেনস্টে বা সুপ্রিম কোর্টের রায়ের যেটা বলেছে সেইখানে আরটির সঙ্গে যেটা ম্যাচ করছে না যে কথাটা, সেটাকে গিয়ে সেখানে জানানো, অ্যাপিল করা বিচারপতিরা তো আর এত বোকা নয়। এখন তারা একটা রায় দিতে গিয়ে একটা কোনো একটা জাস্টিফিকেশান থেকে হয়তো দিয়েছে, হয়তো এর পেছনে এটা এই রায়টা কিন্তু ব্যাড ইন ল সবাই বলছে। আমরা বলি কি যে ব্যাড ইন ল, একটা লয়ের কথা বলা আছে আর কি। তাহলে সেক্ষেত্রে এই রায়টাও কিন্তু ব্যাড ইন ল। তাহলে এটা সুপ্রিম কোর্টে জানাতে হবে কাকে? সেন্ট্রাল গভর্নমেন্টকে। কারণ আরটি নিয়ে যেহেতু চ্যালেঞ্জড হয়েছিল, তাহলে এর একমাত্র সেন্ট্রাল গভর্নমেন্টেরই হক আছে, কোনো ইন্ডিভিজুয়ালও যেতে পারে। আমি বলছি কি কোনো ইন্ডিভিজুয়াল, কোনো টিচার্স অর্গানাইজেশান, কোনো এনজিও, মানে যারা শিক্ষা সংক্রান্ত বিষয়ে কাজ করে, ভুক্তভোগী এই ব্যাপারে, তারাও কিন্তু এটার বিরুদ্ধে অ্যাপিল করতে পারে। কিন্তু সবচেয়ে বড় ভূমিকাটা আছে কি এনসিটি এবং কেন্দ্রীয় শিক্ষা দপ্তরের। সেই জন্য আমরা শিক্ষামন্ত্রীকে কালকে চিঠিটা লিখেছি। এবং সোশ্যাল মিডিয়াতে অনেকে লিখছেন যে আপনারা টেট দিতে ভয় করছেন, অমুক করছেন, তমুক করছেন, পাস করতে পারবেন না, মানে কত রকমের কথা। আমি তো অবাক হয়ে যাই, এই ধরনের লোকেরাও কিন্তু অনেকে শিক্ষক হয়ে বসে আছে। আবার অনেকে প্রশ্ন করেছেন যে আপনারা তো ওই কি যেন 2009 সালে একটা বিজ্ঞাপন দিয়েছিল আমাদের রাজ্যে, তাদের নিয়োগটা হয়েছিল 2011 সালে। হ্যাঁ, আমি একটা পরিষ্কার করে কথা বলি যে আরটি অ্যাক্ট অনুযায়ী যদি এটা সুপ্রিম কোর্টে এস্টাবলিশড হয়ে যায় যে 2010 সালের পরে যেসব নোটিফিকেশান হয়েছিল নিয়োগের জন্য তাদের ক্ষেত্রেই শুধু প্রযোজ্য হবে, তার আগেরটা প্রযোজ্য হবে না, তাহলে আপনারাও কিন্তু ছাড় পেয়ে যাবেন। এটা আমি যতটুকু জানি। তো স্বাভাবিকভাবে আমরা আশা করব যে কেন্দ্রীয় সরকার এই 40 লক্ষের ওপরে যে শিক্ষক আছেন, শিক্ষিকা আছেন, যারা চিন্তার মধ্যে আছে, যারা উদ্বেগের মধ্যে আছেন, যারা মানসিকভাবে কিছুটা বিব্রত আছেন এখন, তাদেরকে আশ্বস্ত করবে খুব দ্রুততার সঙ্গে। আমরা এই জন্য বলেছি যে খুব দ্রুততার সঙ্গে, কারণ হচ্ছে যে আপনারা সবাই জানেন যে ইতিমধ্যেই তামিলনাড়ু সরকার তারাও একটা মোটামুটি চিন্তাভাবনা করেছে, যেটা আমরা মিডিয়ার মাধ্যমে দেখতে পেলাম, যে তারা 2 বছরের মধ্যে 6 বার টেট করবে। 6 বার মানে সবাইকে পাস করিয়ে নেওয়ার চেষ্টা করবে। এটা তো নিশ্চয়ই একটা সরকারের মানে ওয়েলফেয়ার স্টেট যাকে বলা হয় বা গভর্নমেন্ট যাকে বলা হয়, তারা নিশ্চয়ই করার চেষ্টা করবেন। কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে যে সবাইকে টেট দিতে হবে কেন? এটাই বড় প্রশ্ন, এটাই হচ্ছে লাখ টাকার প্রশ্ন। আরটি অ্যাক্ট যখন চালু হয়নি তখন আমাদের সার্ভিস কন্ডিশন একরকম ছিল, সেই সার্ভিস কন্ডিশনে চাকরিতে নিযুক্ত হয়েছে। তাদেরকে আপনি আবার নতুন করে কোনো কন্ডিশন ইম্পোজ করতে পারেন না। আজকে যদি এরকম একটা কোনো হঠাৎ করে সেন্ট্রাল গভর্নমেন্ট নিয়ম নিয়ে আসে যে সুপ্রিম কোর্টের বিচারপতিরা 3 বছর আগে যে নিয়মে নিযুক্ত হয়েছিলেন তাদের জন্য আবার একটা নতুন নিয়ম করা হলো যে সুপ্রিম কোর্টের বিচারপতি থাকতে হলে তাহলে তাকে লন্ডন থেকে বা আমেরিকা থেকে বা আমাদের ইন্ডিয়ান কোনো জুডিশিয়াল ইউনিভার্সিটি থেকে তাকে এই ডিগ্রিটা করে নিয়ে আসতে হবে। এইটা ইম্পোজ করতে পারে সেন্ট্রাল গভর্নমেন্ট? করতে পারে? কখনোই না। তাহলে কি যারা বিচারপতি আছেন তারা কি কেউ চাকরিতে থাকতে পারবে? কেউ চাকরিতে থাকতে পারবে না।
কারণ তাদের যা বয়স, তারা আবার সেই টেনাসিটি নিয়ে আবার সেই একই যে সেই 20 বছর আগে 25 বছর আগে যে ডিগ্রিটা করা দরকার ছিল সেই ডিগ্রি তারা করতে পারবে না। তো স্বাভাবিকভাবে যখনই একটা নিয়ম করা উচিত, যখন একটা সরকার নিয়ম করছে, তারা দেখবেন একটা কাট অফ ইয়ার ঘোষণা করে বা কাট অফ ডেট ঘোষণা করে, যে এই ডেট থেকে, যেমন আমরা দেখেছিলাম যে আরটিইটা 1 এপ্রিল 2010 থেকে চালু হল। ঠিক একইভাবে সুপ্রিম কোর্টের উচিত ছিল যে যেদিন থেকে আরটিই অ্যাক্ট লাগু হয়েছে, সেন্ট্রাল গভর্নমেন্ট বাই নোটিফিকেশান লাগু করেছে, তার আগে পর্যন্ত নোটিশ করে যেসব চাকরি হয়েছে তাদেরকে আর টেট পাস করতে হবে না বা টেট কোয়ালিফাই করতে হবে না, এই অর্ডারটা দেওয়া উচিত ছিল, সেটা করেনি। এখন হয়েছে একটা অর্ডার, কিন্তু সেটাকে তো কমব্যাট করতে হবে, তার বিরুদ্ধে তো লড়াই করতে হবে, ফাইট করতে হবে। কিন্তু আবার ফাইট করার ভান বা লড়াই করার ভান করার জন্য অনেকে নেমেছে, আমি দেখলাম। কেউ কেউ তো অলরেডি ফেসবুকে দিতে শুরু করেছে যে আমরা রিট পিটিশন করব, আমরা অ্যাপিল করব, আমরা অলরেডি আলোচনা শুরু করেছি বলে কারা কারা সব দেখছে। আমাদের ওই কি বলা যায় যে মানে 2011 সালের পরে আমাদের রাজ্যে তো অনেক জানেন তো আপনারা যে আন্দোলনের যে মানে শিক্ষা আন্দোলনের একটা তো ভালো ব্যবসায় পরিণত হয়েছে অনেকের কাছে, এবং সেই কোম্পানিও তৈরি হয়েছে। তারা অলরেডি সোশ্যাল মিডিয়াতে দিতে শুরু করেছে যে আমরা রিট করতে যাচ্ছি। আরে প্রথম তো রিটটা করবে হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট, প্রথম রিটটা করা উচিত সেন্ট্রাল গভর্নমেন্ট। আপনারা সেই কথাটা বলছেন না কেন? মানুষকে বিভ্রান্ত করছেন কেন? কেন আপনারা মানুষকে বিভ্রান্ত করছেন না? আপনারা তাহলে কি সেন্ট্রাল গভর্নমেন্ট কোনো পদক্ষেপ নিক সেটা আপনারা চান না? এটা আপনাদের কাছে আমাদের প্রশ্ন। না আপনারা সেন্ট্রাল গভর্নমেন্টের সমর্থক বলে তার মুখ রক্ষা করতে চাইছেন? সেটা বলুন, পরিষ্কার করে বলুন শিক্ষক সমাজের কাছে। দ্বিচারিতার কোনো জায়গা নেই। এনসিটিকে এবং কেন্দ্রীয় সরকারকে এর ফয়সলা করতে হবে সুপ্রিম কোর্টে গিয়ে একদম। আর আমি মনে করি যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া গিয়ে যদি দাঁড়ায় সুপ্রিম কোর্টে এবং যদি বলে যে হ্যাঁ এটা করা দরকার, এটা করা দরকার নয় কারণ এটা নিয়মের বাইরে, নিশ্চয়ই তাহলে বিচারপতিরা ভেবে দেখবেন এবং একটা নির্দিষ্ট কাট অফ ইয়ার ঘোষণা করে দেবেন, কাট অফ ডেট ঘোষণা করে দেবেন যে হেন্সফোর্থ এটা লাগু হল। আমরা মনে করি সেটাই হচ্ছে জুডিশিয়াস হবে, সেটাই হচ্ছে যুক্তিপূর্ণ হবে এবং সেটা লজিক্যাল হবে এবং লিগ্যাল, লজিক্যাল শুধু নয় লিগ্যাল হবে বলে আমরা মনে করি। তো স্বাভাবিকভাবে আমাদের রাজ্যে একটু অন্য সমস্যা আছে যেটা আমার আলোচনা করার প্রয়োজন আছে। আমি কিছুক্ষণ আগে বললাম না যে 2016 সালের SLSTতে আপনারা দেখবেন 9, 10, 11, 12 আলাদা ভাগ করে দিয়েছিল। আর 2015 সালের যে বিজ্ঞপ্তি আপার প্রাইমারি নিয়োগের, সেখানে কিন্তু টেটটা বাধ্যতামূলক করেছিল, সে টেট তারা দিয়েছে। এবং ওই 2012 সালের যে লাস্ট RLST সেখানে কিন্তু টেট নিয়েছিল। তো স্বাভাবিকভাবে এরা কিন্তু উতরে গেছে, এদেরকে কিন্তু এইসব ব্যাপারে আর জড়াতে হবে না। 2016 সালের তো 9, 10, 11, 12 যে প্যানেলটা বাতিল হয়েই গেছে, আর 9, 10, 11, 12 হলে তো করার দরকার নেই। আর করতে হবে কি আপার প্রাইমারি, যেটা ওই যে মানে আমাদের কলকাতা হাইকোর্টের নির্দেশে এই যে নিয়োগটা হলো, এখনও পর্যন্ত কিছু 1400 কতজনের বাকি আছে, তারা নিযুক্ত হবে। তারা তো টেট কোয়ালিফাই করেছে, স্বাভাবিকভাবে তাদের কোনো চিন্তা নেই। তাহলে চিন্তাটা কাদের হচ্ছে না 2010-এর 1 এপ্রিলের আগে নোটিফাই হয়ে যারা নিযুক্ত হয়েছিলেন তাদের ক্ষেত্রে চিন্তার বিষয়টা আছে। আর চিন্তার বিষয় কি আছে না তারপরে চাকরি যারা পেয়েছিলেন, অথচ 5 বছরের বেশি যারা টেট করেননি, টেট কোয়ালিফাই করেননি, 5 বছরের বেশি যাদের চাকরি আছে তাদের চিন্তাটা আছে। এই সংখ্যা প্রচুর পরিমাণ এবং চিন্তার কোনো কারণ নেই। দেখুন আমরা একটা বারবার করে কথা বলেছি, আমরা শিক্ষা দপ্তরেও কথা বলেছিলাম এটা নিয়ে, যে আমাদের রাজ্যের শিক্ষা দপ্তর কোনো উদ্যোগ নিচ্ছে কিনা। তারা পরিষ্কার করে বলেছে না, এটা নিয়ে আমরা কোনো চর্চাই করছি না। এখন রায়ের কপিটা আমরা খতিয়ে দেখছি, যতক্ষণ না পর্যন্ত কেন্দ্রীয় সরকার থেকে এই নিয়ে কোনো নির্দেশ আসে বা এনসিটির পক্ষ থেকে কোনো নির্দেশ আসে, ততক্ষণ পর্যন্ত এটা নিয়ে আমরা কোনো মুভ করব না। আমাদের রাজ্যে একটা অন্য জটিলতা আছে, আপনারা সবাই জানেন। 2016 সালের পর থেকে 9, 10, 11, 12 ভাগ হয়ে গেছে, এটা নিয়ে কোনো সমস্যা নেই। আপার প্রাইমারি 15 সাল থেকে ভাগ হয়ে গেছে। তাহলে সমস্যাটা কোথায় না, যারা একটা জিনিস খেয়াল করবেন যে
একসময় যে কিছু পোস্ট ছিল না, যেগুলো নর্মাল সেকশন বলা হতো। এই নর্মাল সেকশনটা মানে কি, ইট ইনক্লুডস আপার প্রাইমারি সেকশন, মানে 5 to 8 and 9, 10। সোজা কথা বলতে গেলে কোথাও কোথাও 6 থেকে 9, 10, কোথাও কোথাও 5 থেকে 9, 10, এটাকে আমরা নর্মাল সেকশন ধরে থাকি। তাহলে এই সেকশানে যারা নিযুক্ত হয়েছে তাদের কিন্তু কোনো বিভাজন নেই, না তারা সেকেন্ডারি না তারা আপার প্রাইমারি। তাহলে এই যে অংশটা, এটা একটা বড় অংশ আছে, কিন্তু তাদের ক্ষেত্রে কিন্তু এই প্রশ্নটা থাকবে যে তাদের টেটটা দিতে হবে কি দিতে হবে না। এটা কিন্তু একটা জটিলতা আছে। মানে আমি বলছি কি, টেট দেওয়াটা বাধ্যতামূলক কি বাধ্যতামূলক না সেটা পরের প্রশ্ন, কিন্তু এদেরকে এই যে এদের জটিলতাটা অন্য জায়গায় চলে গেছে। এরা যেহেতু নর্মাল সেকশনে, তাহলে নর্মাল সেকশনে তারা আপার প্রাইমারিও পড়াচ্ছেন আবার সেকেন্ডারিও পড়াচ্ছেন, তাহলে তাদেরকে টেট দিতে হবে কি হবে না, এটা নিয়ে কিন্তু একটা জটিলতা। এই জটিলতা নিরসন করতে পারে আমাদেরই রাজ্য সরকার। তারা যদি বলে যে না, এদেরকে টেট দিতে হবে না, তাদেরকে আমরা আলাদা করে আইডেন্টিফাই করে দিচ্ছি, তাহলে তো প্রশ্ন নেই। তো সবচেয়ে বেশি যেটা হবে, আমি যেটা বলছি যে আমাদের রাজ্যে প্রাথমিক শিক্ষক আছে অনেকেই, জানেন আপনারা, সেই সংখ্যাটা অনেক বেশি। মানে আমাদের রাজ্যে প্রাথমিক শিক্ষক প্রায় 1,90,000-এর কাছাকাছি আছে। আর হাই স্কুল, হায়ার সেকেন্ডারি স্কুল সব মিলিয়ে হচ্ছে 2,10,000-এর মতো টিচার আছে, প্রায় 4 লাখ সব মিলিয়ে আর কি। হ্যাঁ, এই 4 লাখের মধ্যে 5 বছরে কম চাকরি আছে কয়েক হাজার, যদি বাদ দিয়ে দিই আমি। তারপরে 2015 সালে যারা এই যে আপার প্রাইমারি নিযুক্ত হলেন, বা 2017 সালে যারা টেট দিয়ে নিযুক্ত হয়েছে, 2014-তে যারা টেট দিয়ে নিযুক্ত হয়েছে, 2012-তে, এইগুলোকে বাদ দিলেও কিন্তু এই সংখ্যাটা 1.5 লাখ 2 লাখ ছাড়িয়ে 1.5 লাখ ছাড়িয়ে যাবে, তাই না? তাহলে চিন্তার যে একবারে কারণ নেই তা নয়। যদি সুপ্রিম কোর্টের এই রায়টা বলবৎ থেকে যায়, এটা কিন্তু উদ্বেগের ব্যাপার। কেউ কেউ অবশ্যই চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে যে তাতে কী আছে, টেট দেবো, আমরা টেটে পাস করব, আর নিশ্চয়ই সেটা তো ভালো ব্যাপার, উৎসাহব্যঞ্জক, তাই না? কিন্তু আবার যদি কেউ টেট অ্যালাউ না হতে পারে, তাকে চাকরি থেকে সরিয়ে দেওয়া হবে, এটা তো অত্যন্ত অপমানকর। তিনি যখন চাকরিতে ঢুকেছিলেন তার এই কন্ডিশন ছিল না, চাকরি থেকে চলে যেতে হবে কেন, এটা তো একটা বড় প্রশ্ন, তাই না? তো স্বাভাবিকভাবে আমরা আশা করব যে কেন্দ্রীয় সরকার যত তাড়াতাড়ি সিদ্ধান্ত নেবে, তত তাড়াতাড়ি আমাদের দেশের শিক্ষক সমাজ তারা কিন্তু কিছুটা চিন্তামুক্ত হবে। আর যদি আমরা দেখি কেন্দ্রীয় সরকার টালবাহানা করছে, তাহলে আমাদেরকে ধরে নিতেই হবে যে সেন্ট্রাল গভর্নমেন্ট শিক্ষার 12টা বাজাতে চাইছে। তারাও চাইছে ছাঁটাই করতে শিক্ষকদের, তারা প্রাইভেটাইজেশনকে উৎসাহিত করতে এই ধরনের কাজ করছে। যদি না সুপ্রিম কোর্টে গিয়ে এই অর্ডারের বিরুদ্ধে তারা অ্যাপিল করে এবং স্ট্রংলি, অত্যন্ত মানে যারা গুডি অ্যাডভোকেট যারা আছেন, লয়ার আছেন, তাদেরকে দিয়ে যদি না লড়াই করায়, তাহলে ধরে নিতে হবে তারাও কিন্তু শিক্ষা ব্যবস্থাটা 12টা বাজাতে চাইছে এবং শিক্ষকদের একাংশকে চাকরি থেকে সরিয়ে দিতে চাইছে। এটা কিন্তু প্রমাণিত হবে। আমাদের রাজ্যের যারা কিছু ভক্ত আছেন তারাও একটু বলুন, মুখ খুলুন। কখনো কখনো তো মানে শুভেন্দুর পেছনে পেছনে ঘুরতে দেখা যায় কিছু লোককে, বা সুকান্ত মজুমদারের কাছে গিয়ে চালচিত্রে ছবি তুলতে দেখা যায়। তারা গিয়ে বলুন, আমরা তো বললাম, আমরা একটা দায়িত্বশীল শিক্ষক সংগঠন হিসেবে আমাদের উদ্বেগটা জানিয়ে আমরা ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকারের দৃষ্টি আকর্ষণ করেছি। আপনারা যারা ওই কেন্দ্রের মুখাপেক্ষী হয়ে থাকেন, যারা অনুগামী, আপনাদের অ্যাক্সেস তো আরও ভালো। সুকান্ত মজুমদারের সঙ্গে দেখা করুন না, কালকে তো থাকবেন কলকাতায়। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকটা হয়ে যাওয়ার পরে, প্রধানমন্ত্রী মিটিংটা হয়ে যাওয়ার পর আপনারা কি সুকান্ত মজুমদারের সঙ্গে গিয়ে দেখা করুন না, একটা চিঠি দিন না, তাহলে তো লোকে ধন্য ধন্য করবে যে না, এরা সত্যি সত্যি শিক্ষকদের সমস্যার সমাধান করতে চাইছে। সবসময় ধান্দাবাজি করলে হয় না, তাই না? সোশ্যাল মিডিয়ায় তো দেখতে পাই আমাদের অনেককেই এরকে, যারা মানে স্বঘোষিত শিক্ষক হয়েও গৌরক্ষকের ভূমিকা পালন করে। তাদের কাছে আমি বলছি, আপনারা যান, কালকে কেন্দ্রীয় শিক্ষা দপ্তরের যে রাষ্ট্রমন্ত্রী আমাদের রাজ্যের বাঙালি, তার কাছে গিয়ে একবার বলুন যে আমাদের বহু লোকের চাকরি কিন্তু অনিশ্চিত হয়ে যেতে পারে, আপনারা হস্তক্ষেপ করুন, দ্রুত ব্যবস্থা নিন সুপ্রিম কোর্টে। আশা করি নিশ্চয়ই করবেন, নাহলে আমাকে সোশ্যাল মিডিয়াতে সমালোচনা করে, আমার বিরুদ্ধে তির্যক মন্তব্য করে আপনারা কিন্তু খুব লাভবান হবেন না, নিজেরই ক্ষতি করবেন। আমরা অনেক ভেবে চিনতে বিভিন্ন লেভেলে কথা বলে আমরা চিঠিটা দিয়েছি, কিন্তু এই চিঠিটা দেওয়ার প্রয়োজন আছে বলে।
আপনারাও এর সঙ্গে সামিল হন, সমালোচনা না করে গঠনমূলক কাজ করার জন্য আপনারাও সমবেতভাবে চিঠি দিন। আর আমি মনে করব আমাদের রাজ্যের যে বাকি শিক্ষক সংগঠনগুলো আছে তারা যদি এটা নিয়ে না উদ্যোগ নেয় তাহলে ধরে নিতে হবে তারা সবসময় ওই নিজেদের সদস্য সংগ্রহ করা, চাঁদা কালেকশন করা, এইসব ধান্দাবাজি ছাড়া আর কিছু তারা কিছু বোঝেন না, কিছু জানেন না বা কিছু করার ইচ্ছে তাদের নেই। এবং তারা একটা বিশেষ পরিস্থিতিতে মানে শিক্ষকরা বিপদে পড়ে যাক, বিপদে পড়লেই আমাদের সুযোগ চলে আসবে, এই মানসিকতার বশবর্তী হয়ে তারা কাজ করবেন বলে আমি মনে করব। আমরা অনেক ছোট সংগঠন, ক্ষুদ্র সংগঠন, আমরা মনে করি আমাদের বিশাল বড় কিছু ব্যাপ্তি নেই, তাও আমরা কিন্তু পলিসি ব্যাপারগুলোতে যথেষ্ট যোগ্যতার সঙ্গে এবং দক্ষতার সঙ্গে আমরা কাজ করি। বাকিদেরও আমি অনুরোধ করব, যারা যদি অন্য কোনো সংগঠনের নেতৃত্ব যদি দেখে থাকেন আপনারা একটা চিঠি দিন না। আমাদের রাজ্যের যে শিক্ষামন্ত্রী, রাজ্যের যে শিক্ষক সংগঠন আছে যারা মানে এই সরকারের পন্থী যারা, কি যেন দুটো সংগঠন আছে না, তো তাদের নেতাদেরও আমি বলছি যদি কেউ শুনে থাকেন বা তাদের কেউ যদি অনুগামী শুনে থাকেন তাদেরকে বলুন যে ব্রাত্য বসুকে একটা চিঠি দিতে, যে ব্রাত্য বসুকে এই চিঠি দিয়ে এই কথাটা বলবেন যে আপনি শিক্ষামন্ত্রী, আমাদের রাজ্যের শিক্ষকদের উদ্বেগটাকে দূর করার জন্য ব্রাত্য বসু যেন সেন্ট্রাল গভর্নমেন্টের মিনিস্টারকে বা ধর্মেন্দ্র প্রধানকে একটা চিঠি দেন। তাহলে মনে করব যে শিক্ষা ব্যবস্থা নিয়ে বিন্দুমাত্র চিন্তাভাবনা আছে, নাহলে মনে করব যে সম্পূর্ণ অন্য জগতের লোক, এবং তাই প্রমাণিত হবে।